গণ আন্দোলনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কি আগামী নির্বাচনে অংশ নেওয়ার সম্ভাবনা আছে? বিষয়টি নিয়ে সরকার, অন্যান্য রাজনৈতিক দল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অবস্থানটা আসলে কি? জাতীয় নির্বাচন আয়োজন নিয়ে কতটা চাপ অনুভব করছে অন্তর্বর্তী সরকার? সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি এবং সেন্ট মার্টিন ভ্রমণে কড়াকড়ি কেন? এমন সব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। দর্শক, TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশফাক আহমেদ। আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে আমাদের সাথে যুক্ত আছেন লুনা নূর, সম্পাদক, কেন্দ্রীয় কমিটি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি CPB, এবং আমাদের সাথে আরও আছেন সিনিয়র সাংবাদিক মাজার মিলন। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে। আপনাদের সাথে আলোচনা শুরু করার আগে আমি কয়েকটি তথ্য একটু দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরতে চাই এবং এই বিষয়গুলো নিয়েই মূলত আপনাদের সাথে আজকে আলোচনা করব। প্রথমে যে বিষয়টি আমার হাতে রয়েছে তা হচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুকে একটি সাক্ষাৎকার দিয়েছেন, নিশ্চয়ই এরই মধ্যে আপনারা দেখেছেন। সেখানে বেশ অনেকগুলো বিষয় আছে, আমি কয়েকটি তথ্য একটু তুলে ধরছি সেখান থেকে। আওয়ামী লীগকে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দেয়া হবে কিনা প্রশ্নের জবাবে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, এটা ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে, আমরা রাজনৈতিক দলের বিষয়ে সিদ্ধান্ত নিতে চাইনি। বিএনপি এটা করেছে, বলেছে সব রাজনৈতিক দল অবশ্যই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে, সুতরাং তারা ইতোমধ্যে রায় দিয়ে দিয়েছে, আমরা দেশের একটি প্রধান দলের মতামতকে উপেক্ষা করব না। আওয়ামী লীগের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে আপনার কোনো আপত্তি নেই প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেন, কোনো একটি দল বা আরেকটি দলকে বেছে নেওয়ার জন্য আমি কোনো রাজনৈতিক ব্যক্তি নই, আমি রাজনীতিকদের আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে সহায়তা করছি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রসঙ্গে হিন্দুর যে সাংবাদিক ছিলেন তার প্রশ্ন ছিল যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে বিচার করা হচ্ছে এমন যুক্তি দেখিয়ে ভারত যদি বাংলাদেশের অনুরোধ না রাখে তাহলে কি হবে? জবাবে ডক্টর ইউনূস বলেছেন, আপনি কি বলছেন ভারত চুক্তি লঙ্ঘন করবে? হ্যাঁ, এমন কিছু ধারা রয়েছে, কিন্তু ভারত সরকার যদি তাকে অর্থাৎ শেখ হাসিনাকে সেখানে রাখতে এগুলো প্রয়োগ করে তাহলে সেটা আমাদের মধ্যে ভালো সম্পর্ক গড়ে তুলবে না। আমাদের অন্তর্বর্তী সরকারের মেয়াদ খুব কম, তাই এই সময় হয়তো বাংলাদেশ ও ভারতের মধ্যকার সবকিছু মীমাংসা করা যাবে না, তবে আমাদের পরবর্তী যে সরকারি আসুক না কেন তারা এটা ক্ষমা করবে না, এমনটি বলেছেন সাক্ষাৎকারের প্রধান উপদেষ্টা। এবং পরবর্তী প্রসঙ্গে চলে যায়, তা হচ্ছে অন্তর্বর্তী সরকার যে আইন উপদেষ্টা আসিফ নজরুল, তিনি বলেছেন অতি প্রয়োজনীয় কিছু সংস্কার করে যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া হবে। একজন সাংবাদিক তাকে প্রশ্ন করেছেন, অন্তর্বর্তী সরকারের বিষয়ে সর্বত্র একটি প্রশ্ন শোনা যায়, সেটি হলো তারা কতদিন থাকবে, তাদের মেয়াদ কতদিন হবে, নির্বাচন কবে হবে। এই বিষয়ে জবাব দিতে গিয়ে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, এটি আইন মন্ত্রণালয়ের বিষয় নয়, তবে আপনাকে একটি বিষয় বলি, আমরা মোস্ট এসেনশিয়াল কিছু সংস্কার করে যত দ্রুত সম্ভব নির্বাচন দেব। আমরা জাস্ট এই জিনিসটা চাই না যে আগের মতো কোনো ভুয়া নির্বাচন হোক, আর এটা চাই না নির্বাচনে বিজয়ী হয়ে কেউ আবার ভুয়া নির্বাচন করার সুযোগ পাক, এটা ছাড়া কোনো স্বার্থ নাই, এটি বলেছেন আসিফ নজরুল উপদেষ্টা। পরবর্তী তথ্য হচ্ছে, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের যে সাধারণ সম্পাদক সার্জিস আলম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন, সেখানে তিনি লিখেছেন যে গণহত্যার বিচারের পূর্বে আওয়ামী লীগকে কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে দেব না, প্রয়োজনে দ্বিতীয় অভ্যুত্থান হবে। এর কয়েক ঘন্টা আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ আওয়ামী লীগকে নিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন, সেখানে তিনি লিখেছেন, ছেলেদের রক্তের ওপর পা রেখে দিল্লিকে কিবলা বানিয়ে ক্ষমতার মসনদে যাওয়ার আকাঙ্ক্ষা জনগণের মুক্তির নিয়তের সঙ্গে বিশ্বাসঘাতকতা, আওয়ামী পুনর্বাসনের জন্য যারা উদ্যোগ নেবে তাদের ইতিহাস গণশত্রু হিসেবে চিহ্নিত করবে। এবং এর আগে যেটা হয়েছে, বাংলাদেশ স্থানীয় সময় সোমবার অন্তর্বর্তী সরকারের যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া এক আলোচনা সভায় বলেছেন, আমরা সরকারের পক্ষ থেকে যখন আওয়ামী লীগকে নিষিদ্ধের কথা বলি তখন রাজনৈতিক দলগুলো তাদের বক্তৃতায় সেটি বাধা দেওয়ার চেষ্টা করছে। 1945 সালে জার্মানির ফ্যাসিস্ট নাৎসি পার্টিকে যদি নিষিদ্ধ করা হয় এবং এখনও তারা নিষিদ্ধ রয়েছে, সেখান থেকেই বোঝা উচিত আওয়ামী লীগের পরিণতি কি হওয়া উচিত। পরবর্তী আরেকটি তথ্য একটু তুলে ধরি, সেটি হচ্ছে যে সম্প্রতি আওয়ামী লীগের এক সমাবেশে বাধা, নারী ও সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনের উপর আক্রমণ, সাংবাদিকদের কারাগারে পাঠানো, গণমাধ্যম কর্মীদের প্রবেশাধিকার বাতিল করা সংক্রান্ত কিছু বিষয় নিয়ে আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের ব্রিফিংয়ে মুখপাত্র ম্যাথিউ মিলারের বক্তব্য জানতে চান একজন সাংবাদিক। জবাবে ম্যাথিউ মিলার বলেন, ব্যক্তিগত পর্যায়ের কূটনৈতিক যোগাযোগের বিষয়ে এখান থেকে কিছু বলতে চান না তিনি, তবে তারা বিশ্বের সব দেশের মতোই বাংলাদেশের সরকারকেও এটি স্পষ্ট করে দিয়েছেন যে আমেরিকার শান্তিপূর্ণ বিক্ষোভের অধিকার সমর্থন করে এবং এমন বিক্ষোভ কোনো সরকারেরই সহিংস পন্থায় দমন করা উচিত নয়। এর পরবর্তীতে যে তথ্যটা আমি তুলে ধরবো তা হচ্ছে যে অন্তর্বর্তী সরকারকে ইঙ্গিত করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন যে সন্দেহ কিন্তু আপনাদের ওপর আসতে শুরু করেছে,
আমরা তো চাই সরকার সাফল্য অর্জন করুক, তাদের সাফল্য মানে আমাদের সাফল্য, তারা ব্যর্থ হলে আমরা ব্যর্থ হব। আমরা চাই না শেখ হাসিনা আবার ফিরে আসুক, আওয়ামী লীগের দুঃশাসন আবার ফিরে আসুক। নির্বাচন হয়ে এলে নির্বাচিত হয়ে এলে আমরা একা দেশ চালাবো না, এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেছেন, আমরা একটি জাতীয় সরকার গঠন করব যারা আমাদের সঙ্গে আন্দোলনে ছিল, তাদের নিয়ে দেশ পরিচালনা করা হবে। তাহলে সমস্যাটা কোথায়, সন্দেহটা কোথায়? সন্দেহ কিন্তু আপনাদের উপর আসতে শুরু করেছে। একটি ভিন্ন ঘটনা, সেটি হচ্ছে যে ঢাকার সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি নিয়ে সরকারের কমিটি গঠনের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের দাবিতে গত কয়েকদিন ধরেই আমরা দেখে আসছি যে আন্দোলন করছেন তিতুমির কলেজের শিক্ষার্থীরা, এবং মঙ্গলবার তিতুমির কলেজের শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল আলোচনার জন্য সচিবালয়ে যান। আলোচনায় দাবির বিষয়ে সরকারের পক্ষ থেকে 7 কর্মদিবসের মধ্যে কমিটি গঠনের আশ্বাস দেওয়া হয়েছে। এবং পরবর্তীতে সবশেষ একটি তথ্য ছোট্ট করে দিয়ে আলোচনায় যাব, তা হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপ ভ্রমণে পর্যটক সীমিতকরণ ও রাত্রিযাপন নিষিদ্ধ সহ বিধিনিষেধ প্রত্যাহারের দাবিতে কক্সবাজার শহরে এসে সড়ক অবরোধ করে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন দ্বীপটির বাসিন্দারা। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করেন তারা। কর্মসূচিতে দ্বীপবাসীর পাশাপাশি হোটেল, মোটেল, রেস্তোরাঁ ও ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন সহ পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের সহস্রাধিক কর্মকর্তা কর্মচারী অংশগ্রহণ করেন। এই ছিল কিছু তথ্য এবং এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আমাদের সাথে যে দুজন অতিথি আছে তার সাথে। আমি প্রথমে একটি প্রশ্নটা রাখি এবং আমি আসতে চাচ্ছি লুনা নূর, আপনার কাছে আমি প্রথমে আসবো। তা হচ্ছে যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দ্য হিন্দুকে যে সাক্ষাৎকার দিয়েছেন তার কিছু অংশ আমি তুলে ধরলাম এবং নিশ্চয়ই আপনি বাকিগুলোও দেখেছেন। তার বক্তব্যে যদি আসলে আমরা একটু দেখি, যে বোঝা যাচ্ছে যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেয়ার ব্যাপারে বিরোধিতা তিনি করছেন না, বিরোধী মনোভাব হয়তোবা নেই, আমরা তার বক্তব্যে এমনটাই দেখতে পাচ্ছি। আপনি কি দেখতে পাচ্ছেন আওয়ামী লীগের নির্বাচনে আসার কোনো সুযোগ রয়েছে, অথবা তারা যদি আসতেও চায় সেক্ষেত্রে বিষয়টা আপনি কিভাবে দেখছেন? হ্যাঁ, শুভেচ্ছা আহ, যারা শুনছেন এবং আমার যে সহ আলোচক রয়েছে আহ, আপনাদেরকে। প্রথমত হচ্ছে যে ডক্টর ইউনূস সাহেব হিন্দু পত্রিকার সাথে সাক্ষাৎকারে যে একটি কথা বলেছে যে এটি আমার কোনো ব্যক্তিগত সিদ্ধান্ত না বা বক্তব্য না, এই বিষয়ে এই মনোভাবটাকে আমি স্বাগত জানাতে চাই। উনি একটি জায়গায় রয়েছে রাষ্ট্রের, যেখানে ওনার আসলে ব্যক্তিগত ওনার কি মনোভাব বা ব্যক্তিগত কি মতামত সেটার প্রতিফলন ঘটানোর কোনো সুযোগ নাই। এবং আমার মনে হয় যে সেটার কোনো চর্চা যাওয়া উচিত না। এই কথাটা আমি একটু আগে বলে নিলাম। আমাদের দেশের আহ আধিপত্যের রাজনীতি, কর্তৃত্ববাদের রাজনীতি এমন একটা জায়গায় চলে গিয়েছিল, রাষ্ট্রের প্রধান জায়গা থেকে এই ধরনের একটা মানে বক্তব্য দেওয়াটা কে আমি স্বাগত জানাতে চাই। আওয়ামী লীগ নির্বাচনে আসবে কি আসবে না সেই বিষয়ে আসলে অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্ত নেওয়ার জায়গাটি আছে বলে আমি মনে করি। প্রথমত তাদের বিরুদ্ধে গণহত্যার যে হয়েছে, মামলা হয়েছে, সেটা একটা প্রক্রিয়াধীন বিষয়। সেটা কি হবে পরবর্তীতে এবং আহ কি সিদ্ধান্ত হবে, কি রায় হবে, সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। নিশ্চয়ই সেই রায়ের উপরে, সেই সিদ্ধান্তের উপরে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি পারবে না সেটা নির্ভর করে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে একটি রাজনৈতিক দল কিভাবে থাকবে। আমি একটু বলে নিই যে যদি তার বিরুদ্ধে বাংলাদেশের সংবিধানের প্রতি লায়াবল, বাংলাদেশের সংবিধানের প্রতি অঙ্গীকারবদ্ধ, বাংলাদেশের চেতনাকে, মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে এরকম কোন যে কোনো রাজনৈতিক দলের বাংলাদেশে রাজনীতি করার অধিকার থাকা উচিত, অবশ্যই থাকতে হবে। এবং সে আসলে রাজনীতি করতে পারবে কি পারবে না, সে অবস্থান করতে পারবে কি পারবে না, সে সিদ্ধান্তটা নেওয়ার মালিক জনগণ। এখন নির্বাচনে অংশগ্রহণ করার যে বিষয়টা থাকে, যে সেটা হচ্ছে প্রাক এখন যে পরিস্থিতি আমাদের দেশে তৈরি হয়েছে জুলাই আগস্টের আন্দোলনের সময় যে গণহত্যাটা হয়েছে আর কি, সেই গণহত্যাটা আসলে সেটা অমার্জনীয়, সেটা ক্ষমা করা যায় না। এবং জনগণ ক্ষুব্ধ এবং আমরা নিশ্চিতভাবে সেই গণহত্যার বিচার চাই। এখন যদি মনে করেন যে সেই গণহত্যার দায়ে বা সেই কারণে আওয়ামী লীগ নির্বাচনে আসতে পারবে না, সেই বিষয়টা কখনো কেউ বলেছে কিনা আমার একটা জিনিস মনে হয়, সেটা হচ্ছে অতীতে আমরা অনেক রাজনৈতিক দলের বিরুদ্ধে আন্দোলন করেছি এবং তার যৌক্তিক জায়গা রয়েছে যে রাজনৈতিক দলগুলো তাদের সাংগঠনিক ফোরামে সিদ্ধান্ত নিয়ে জনগণের বিরুদ্ধে হত্যা অভিযান পরিচালনা করেছে বাংলাদেশের মুক্তিকামী মানুষের বিরুদ্ধে 71 সালে। কিন্তু আওয়ামী লীগ যদি তার দলীয় ফোরামে সিদ্ধান্ত না নিয়ে গণহত্যার এই যে কর্মকাণ্ডটা সরকার হিসাবে, সরকারি দল হিসাবে প্রশাসনকে ব্যবহার করে, পুলিশকে ব্যবহার করে, এমনকি ছাত্রলীগ যুবলীগের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তারাও গুলি করেছে, কিন্তু সেটা যদি আসলে কোনো
ফোরামে সাংগঠনিক সিদ্ধান্ত না হয়ে থাকে, তাহলে আওয়ামী লীগের যে আপামর সাধারণ কর্মীরা তারা কেন ভোগ করবে, তারা কেন এই দুর্ভোগের মধ্যে পড়বে আর কি। এটি একটি রাজনৈতিক বিষয়। আরেকটি রাজনৈতিক বিষয় হচ্ছে যে জনগণকে তার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার মানে সুযোগটা থাকতে হবে। জনগণ যদি সিদ্ধান্ত নেয়, জনগণ যদি তার মতামত দিতে পারে এবং সেই মতামতের যদি প্রতিফলন ঘটে, সেটা আসলে দেশের জন্য, গণতান্ত্রিক দেশের জন্য, গণতান্ত্রিক পরিবেশের জন্য অনেক সুখকর এবং সহজ হয়। তো কাজে আমার মনে হচ্ছে যে রাষ্ট্র ক্ষমতায় যারা রয়েছে তারা বা এই অন্তর্বর্তীকালীন সরকারের আহ ক্ষমতা বা কাজ খুবই কম, সীমিত, এবং আমরা বারবারই বলছি যে তাদের আসলে সুনির্দিষ্ট দায়িত্ব রয়েছে। সেটি হচ্ছে যে কিছু প্রয়োজনীয় সংস্কার করে তারা নির্বাচনটা দিয়ে দেয়, এবং সেইখানে হচ্ছে এরকম গুরুতর কোনো বিষয়ে তাদের সিদ্ধান্ত নেওয়া উচিত হবে বলে আমি মনে করি। জি, আপনাকে ধন্যবাদ লুনানুর। আমি আবার আসবো আপনার কাছে। মাজার মিলন, আপনার কাছে আসতে চাই। যে আলোচনা করছিলাম লুনানুরের সাথে একই বিষয়, আমি একটু সাথে একটি বিষয় একটু যোগ করি, যে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়ক সার্জিস হাসনাত এবং এমনকি আমরা দেখতে পেলাম যে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব, তারা কিন্তু আওয়ামী লীগের রাজনীতি করা বা নির্বাচনে অংশ নেয়ার বিরোধিতা করে আসছেন একদম সরাসরিভাবে। আমরা দেখতে পাচ্ছি ফেসবুক পোস্ট এবং বিভিন্ন জায়গায় তারা বলছেন। এমনকি বিভিন্ন সময়ে তারা এই যেটা বললাম যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথাও বলেছেন। এখন এই যে প্রধান উপদেষ্টার যে কথাটি বললেন, তার সাথে যদি আমরা দেখি সার্জিস হাসনাত অথবা উপদেষ্টা আসিফ মাহমুদের বক্তব্য, এর মধ্যে যে ব্যবধান, এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? কারণ এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণেই এবং পরবর্তীতে গণ আন্দোলনের কারণেই কিন্তু আসলে বিগত আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হয় এবং পরবর্তীতে এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়। জি, মাজার মিলন। দেখুন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ, যে একেবারেই শেষ মুহূর্তের সর্বশক্তি দিয়ে নামা, তাদের সাথে আহ, পুরো বাংলাদেশের কি বলবো সবচেয়ে বড় অংশটাই আসলে আহ, সবাই দলমত নির্বিশেষে সবাই মাঠে নেমে আসা, এই শক্তিটাই দিন শেষে আসলে আওয়ামী লীগের মতো একটি শক্তিকে ক্ষমতা থেকে সরতে বাধ্য করেছে, এটি নিশ্চিতভাবেই বলা যায়। কিন্তু গত 15 বছর ধরে আওয়ামী লীগ যে দুঃশাসন চালিয়েছে, আমি দুঃশাসন বলছি, সাংবাদিক হিসেবে দায়িত্ব নিয়েই বলছি, কারণ আমরা দেখেছি আহ সেটির বিরুদ্ধে যারা এতদিন ধরে কাজ করেছেন, সিপিবি কাজ করার চেষ্টা করেছে, বিএনপি কাজ করার চেষ্টা করেছে, এবং অন্যান্য রাজনৈতিক দল যেগুলো ছিল, যেগুলো আওয়ামী লীগের সমমনা কিংবা সহযোগী না, তারা কিন্তু মাঠে ছিল এবং একবারে ক্ষীয়মান কণ্ঠে হলেও তারা কিন্তু সেই আওয়ামী লীগের বিরোধিতা করে গেছে, তাদের অপশাসনের বিরোধিতা করে গেছে। যদিও সেই যে দৃষ্টিভঙ্গি থেকে তারা আসলে সেই বিরোধিতা করেছে সেটি নিয়ে প্রশ্ন আছে। আমরা দীর্ঘ সময় বিএনপি কে দেখেছি তারা খালেদা জিয়ার মুক্তির দাবিতে আন্দোলন করেছে, গণমানুষের পক্ষে কথা বলার জন্য রাজনীতি করেছে কিনা সেটি নিয়ে প্রশ্ন রয়ে গেছে। তারপরও আসলে দীর্ঘদিনের একটা রাজনৈতিক প্রেক্ষাপট তো ছিলই, সঙ্গে শেষ মুহূর্তে এসে ছাত্র জনতার যে একেবারেই সর্বশক্তি নিয়ে মাঠে নামা, সেটি তো একটি গুরুত্বপূর্ণ আহ প্রেক্ষাপট তৈরি করেছে এবং সেটির কারণে আওয়ামী লীগ বিদায় হতে বাধ্য হয়েছে। যে প্রশ্নটি করেছেন আসলে, যে বিষয়ে আমরা আলোচনা করছি সেটি আসলে যে আওয়ামী লীগ দল হিসেবে রাজনীতি করতে পারবে কিনা। সরকার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক, প্রধান আমরা বিএনপিকেই ধরে রাখি যদি, তাহলে এটি কিন্তু ত্রিমুখী, একে একে একদিক থেকে আরেক দিক থেকে হচ্ছে মুখোমুখি অবস্থানে আসলে চলে এসেছে। আহ বিএনপি বলছে যে তারা আওয়ামী লীগ থাকুক, আহ নিরপেক্ষ অবস্থান নিতে চায় সরকার, এবং এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যাদের আন্দোলনে এই আজকের অবস্থা, তারা বলছে যে আওয়ামী লীগের রাজনীতি করা উচিত না। আহ, আমার কাছে যেটি মনে হয়, আমার দৃষ্টিভঙ্গি দিয়ে আমি যদি বলি, যে হচ্ছে যে আওয়ামী লীগ দল হিসেবে তো আসলে কতটুকু, মানে দল কি আসলে কোনো ইয়ে করে কিনা, অপরাধ করে কিনা, গণহত্যা করুক, লুটতরাজ করুক, সেটি কি আসলে দল করেছে কিনা? আমার মনে হয় যে দল করেনি, এটি দলের কিছু মানুষ করেছে। এবং সেটা শীর্ষ পর্যায় থেকে শুরু করে বিভিন্ন স্তরের মানুষগুলো, পদে থাকা মানুষগুলো আসলে এই গণহত্যার নির্দেশ দিয়েছে, দুর্নীতি করেছে, যা কিছু করেছে সবই করেছে। সুতরাং দল হিসেবে আওয়ামী লীগ দায়ী কিনা সেইটি একটি বড় প্রশ্ন। আর আওয়ামী লীগকে যদি নির্বাচন করতে হয় তাহলে আসলে নতুন একটি আওয়ামী লীগ আসতে হবে, যে মানুষগুলো এতদিন আওয়ামী লীগের নেতৃত্বে থেকে কিংবা আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ে থেকে এই গণহত্যা চালিয়েছে, এই লুটপাট চালিয়েছে, এই আর্থিক দুর্নীতি করেছে, এই বাংলাদেশকে শোষণ নিপীড়নের একবারে শেষ সীমায় নিয়ে গেছে, তারা আসলে নির্বাচনের যোগ্য না। এটি আমার দৃষ্টিভঙ্গি। কিংবা আহ আমি বিচার যদি নাও করি, জাজমেন্টাল যদি নাও হই, তাহলে এটুকু অন্তত বলতে পারি যে মানুষগুলোর নির্দেশে, যে মানুষগুলোর সহায়তায়, যে মানুষগুলো এই পুরো লুটপাট এবং এই গণহত্যা থেকে শুরু করে অন্যান্য গুম খুনের সাথে জড়িত,
তাদের বিচার হতে হবে, এই ব্যক্তিদের বিচার হতে হবে। এবং এই ব্যক্তিরা যদি বিচারের মুখোমুখি হয়ে সত্যিকারের বিচারের মাধ্যমে তারা যদি দোষী সাব্যস্ত হন, তারা রাজনীতি করার অধিকার রাখে না, তারা অপরাধী। তাদের বিচার করে আওয়ামী লীগ যদি রিফর্ম হয়ে নতুন কাঠামো নিয়ে, নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে, নতুন লক্ষ্য নিয়ে রাজনীতি করতে চায়, তাহলে আওয়ামী লীগের সেই সুযোগ থাকা উচিত বলে আমার মনে হয়। কিন্তু যে আওয়ামী লীগকে যারা নেতৃত্ব দিয়ে এই গণহত্যাকারী একটি দল হিসেবে প্রতিষ্ঠিত করেছে, কিংবা আর্থিক দুর্নীতি করে বাংলাদেশকে একেবারে ধ্বংস করে দিয়ে গেছে, বাংলাদেশের আর্থিক খাতকে, বাংলাদেশের রাষ্ট্রীয় প্রত্যেকটি অর্গানকে ধ্বংস করেছে দলীয়করণ করে এবং নানা দুর্নীতির সুযোগ তৈরি করে, তারা আসলে নির্বাচন করতে পারবেন কিনা সেটি আদালত ঠিক করবে। তারা যদি দোষী হয়ে থাকেন এইসব অপরাধে, গণহত্যা, আর্থিক দুর্নীতি, গুম খুন থেকে শুরু করে জি লুটপাট, মাজার মিলন, এই জায়গায় এই জি অপরাধগুলোর বিচার হতে হবে। যারা এই অপরাধে দোষী হবেন তারা নির্বাচন করতে পারেন না, বাংলাদেশের আইন অনুযায়ী পারেন না। জি জি আমি এই জায়গাটাতেই আসছি। যেমনটা আপনি বলছিলেন যে বিএনপির যে অবস্থান, তারা কিন্তু আসলে আওয়ামী লীগের রাজনীতি করা বা নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে তাদের বিরোধিতা আমরা দেখতে পাচ্ছি না, সেটি এক বিষয় গেল। আমি যে প্রশ্নটি এখানে রাখতে চাই আপনার কাছে, এটি হচ্ছে যে অন্তর্বর্তী সরকারকে ইঙ্গিত করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে সন্দেহ কিন্তু আপনাদের ওপর আসতে শুরু করেছে। অন্তর্বর্তী সরকারকে কেন বিএনপি সন্দেহ করছে, আমি সাথে আরেকটি বিষয় একটু ছোট করে বলি। সেটা হচ্ছে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেছেন, আমরা প্রায়ই বলি ষড়যন্ত্র থেমে যায়নি, আপনারা নিশ্চয়ই গত কয়েকদিনের পত্রপত্রিকার খবর থেকে বুঝতে পেরেছেন কোথাও কিছু একটা ষড়যন্ত্র চলছে, কাজেই জনগণকে সচেতন করতে হবে, জনগণকে পাশে রাখতে হবে, জনগণের পাশে থাকতে হবে। এটি তিনি মঙ্গলবার একটি অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বলেছেন। বিএনপি ষড়যন্ত্রের গন্ধ কেন পাচ্ছে আপনার মনে হয় মাজার মিলন? দেখুন, বাংলাদেশের রাজনীতির যে প্রেক্ষাপট, আমরা যদি মানে অতীতে যদি খুব সুদূর অতীতে যদি নাও যাই, এই সো কল্ড গণতান্ত্রিক যাত্রাপথের যে এই কত 24 বছর 25 বছর হয়েছে, সেই 23-24 বছর কিন্তু আসলে এই যে ষড়যন্ত্রের রাজনীতির যে এই টার্মটা, এই যে ন্যারেটিভটা তৈরি হয়েছে, সেটা কিন্তু আসলে মানে রাজনৈতিক দলগুলোর জন্য খুব মানে কি বলে আহ একটা এক ধরনের স্বস্তির জায়গা তৈরি করে। এটি নিয়ে রাজনীতি করতে কিংবা এটি বলে আসলে রাজনীতির মাঠকে গরম রাখতে তারা পছন্দ করেন এবং কখনোই খোলাসা করে কিছু বলেন না। যেটি হয়েছে যে আমি তারেক রহমানের বক্তব্য থেকে যেটি বুঝতে পেরেছি যে আহ, সম্প্রতি ডক্টর মোহাম্মদ ইউনূস আল জাজিরাকে যে সাক্ষাৎকার দিয়েছেন কিংবা দ্য হিন্দুকে যে সাক্ষাৎকার দিয়েছেন, সেই সাক্ষাৎকারে আসলে যখন বলা হয় যে 4 বছর, 4 বছরের কম, এখন 4 বছরের কম আছে 3 বছর 9 মাস নাকি 10 মাস নাকি 1 বছর নাকি 6 মাস, এটি আসলে উনি খোলাসা করে বলেননি। সুতরাং ওনারা যদি ভেবে থাকেন এবং বিভিন্ন গণমাধ্যমেও এক ধরনের ইন্টারপ্রিটেশন এসেছে 4 বছরের কম বলতে আসলে একটা লম্বা সময় বোঝানো হয়েছে কিনা, এই ধরনের ইন্টারপ্রিটেশন থেকে এই যে যত তাড়াতাড়ি সম্ভব ক্ষমতায় আসার যে পথ, ক্ষমতায় আসার যে কি বলা যায়, এটিকে আমরা যদি বলি যে হচ্ছে যে ক্ষমতায় আসার যে অপেক্ষা, এটি তাড়াতাড়ি শেষ হওয়ার জন্য আসলে বিএনপির জন্য খুব জরুরি। এই অপেক্ষা তারা শেষ করতে চান, যত তাড়াতাড়ি নির্বাচন আসবে তাদের ক্ষমতার পথ আহ এখন ধারণা করা হচ্ছে যে মোটামুটি তৈরি আছে, তারা আসলে সেই তর সইছে না তাদের, এটি আমরা খুব ভালো করে বুঝি। জি আবার ডক্টর মোহাম্মদ ইউনূস যদি 4 বছর নেন এবং যে সংস্কারগুলোর কথা বলা হচ্ছে, নিশ্চয়ই পরবর্তীতে আমরা আলোচনা করবো, বাট এখনো বলে রাখা ভালো যে 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 সংস্কার কথা বলা হচ্ছে, যে পরিসরে বলা হচ্ছে, সেই সংস্কার আসলে এই সরকারের পক্ষে কতটুকু সম্ভব সেই প্রশ্নটি নিয়ে বারবার আলোচনার জরুরি। এই আলোচনা জরুরি এই কারণে যে তারা কতটুকু করতে পারবেন, কতটুকু ম্যান্ডেট আছেন, সেই প্রশ্নটা তৈরি হয় এবং এই প্রশ্নটা অমূলক নয়। জি কারণ এখন পর্যন্ত যা কিছু হয়েছে সেটি আসলে এবং এই ষড়যন্ত্র তত্ত্বের আরেকটি কথা হচ্ছে যে ডক্টর ইউনূসের এই বক্তব্যের পরই কিন্তু আমরা দেখেছি যে গাজীপুরে নতুন করে গার্মেন্টস কারখানায় আগুন ধরানো হচ্ছে, বড় করে বিশাল করে আম, রাস্তায় মানুষজন নামছে। আবার তিতুমির কলেজে গতকাল আহ, পরশুদিন সন্ধ্যায় হচ্ছে যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন, গতকাল কি আমরা দেখলাম যে তিতুমির কলেজের শিক্ষার্থীরা রাস্তায় নামলো এবং বেশ বড় আকারে বড় ধরনের জনদুর্ভোগ তৈরি করে এবং একটু আগ্রাসী ভূমিকাতেই আসলে তারা ছিল। তো আমরা এই যে কোনো বক্তব্যের পরপরই কিংবা কোনো একটা ঘটনার পরপরই এই যে সাধারণ মানুষকে রাস্তায় নামতে দেখি, এই যে বক্তব্য বিবৃতি দেখে বা দিতে দেখি, এই রাজনীতিগুলো আসলে ষড়যন্ত্রের রাজনীতি কিনা সেটি নিয়ে তো আসলে কথা হতেই পারে, কিন্তু এই টার্মটা আসলে আমাদের রাজনীতিবিদদের খুব প্রিয়। শেখ হাসিনা কিংবা তার সরকারের গুরুত্বপূর্ণ লোকজনের মুখে আমরা এই বাণী অনেক শুনেছি যে ষড়যন্ত্র করেছে, পাকিস্তান থেকে ষড়যন্ত্র হচ্ছে, আমেরিকা থেকে ষড়যন্ত্র হচ্ছে, স্বাধীনতা বিরোধীরা ষড়যন্ত্র করেছে। এখন তারেক রহমান কিংবা তার যে লোকজন আছেন তারাও। জি মাজার মিলন, আপনাকে ধন্যবাদ। আমাদের একটি বিরতি নিতে হবে, বিরতি থেকে ফিরে আমরা আপনাদের সাথে আলোচনা চালিয়ে যাব।
দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকবেন। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আছেন আজকে দুজন অতিথি, লুনা নূর এবং মাঝার মিলন। আপনাদের দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি সরাসরি প্রশ্নে চলে যেতে চাই। বেশ কয়েকটি বিষয় রয়েছে আমার হাতে, একটু ছোট ছোট করে যদি আমরা 4-5 মিনিটে কমপ্লিট করি তাহলে আমরা হয়তো সবগুলো বিষয় নিয়ে আলোচনা করতে পারবো। আমি একটু লুনা নূর আপনার কাছে আসতে চাই, যে বিষয়টি নিয়ে যদি একটু প্রথমে সংক্ষেপে বলেন। এই যে বিএনপি ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে অথবা ষড়যন্ত্র নিয়ে কথা বলছে, এই বিষয়টি নিয়ে যদি একটু ছোট করে বলেন। এবং সাথে আরেকটি বিষয়, যেটি যে আইন উপদেষ্টা যেমন বলেছেন যে অতি প্রয়োজনীয় কিছু সংস্কার করে যত দ্রুত সম্ভব নির্বাচন দেয়া হবে, এটি কি আসলে রাজনৈতিক দলগুলোর চাপের কারণেই তারা এক ধরনের আসলে চাপ অনুভব করছেন যত দ্রুত নির্বাচনটা দেওয়া যায়? অন্তর্বর্তী সরকার কতটা চাপ অনুভব করছে এবং আপনারা কোনো ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন কিনা? জি। হ্যাঁ, প্রথমত হচ্ছে যে আহ, এর আগে মিলন ভাই যেভাবে বলছিলেন আর কি, যে ষড়যন্ত্রের মানে রাজনীতিতে আপনার যেটা আপনি চাচ্ছেন সেটা না হলেই, অথবা আপনার যেটা বক্তব্য সেটা জনগণ পছন্দ না না করলেই আপনি এটা ষড়যন্ত্রের কথা বলেন। আমি জানি না আসলে। একই সাথে মির্জা ফখরুল সাহেব বলছেন যে সকল রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করবে, এমনকি কখনো কখনো উনি আওয়ামী লীগকে কোট করেও বলেছেন যে নির্বাচনে অংশগ্রহণ করবে। আবার কখনো তারেক রহমান বললেন যে ষড়যন্ত্রে। এই ষড়যন্ত্র বলতে ওনারা কি বুঝিয়েছেন, ওনাদের রাজনৈতিক ধারাটাই তো ডিফারেন্ট। ওনাদের আসলে প্রতিপক্ষের বিরুদ্ধে কথা বলাটাই ওনাদের রাজনীতি। নিজস্ব রাজনৈতিক কর্মসূচি বা বক্তব্য নিয়ে জনগণের কাছে যাওয়াটা বা রাষ্ট্র পরিচালনার নিজস্ব কোনো অঙ্গীকার নিয়ে জনগণের কাছে যাওয়াটা ওনাদের কাজ না, কারণ ওনাদের তেমন কোনো মূল আদর্শগত পার্থক্য নেই দু একটি জায়গা ছাড়া। সেক্ষেত্রে এই যে শব্দগুলো যাই হয় আর কি, এর আগে আমরা আওয়ামী লীগ সরকারের সময় দেখেছি, মানে যে কোনো বিষয় তারা একটা বিএনপি ষড়যন্ত্র বলতেন, আবার এখনো এরা বিএনপি ষড়যন্ত্র বলছে। এখন দুটি বিষয় হতে পারে, সেটি হচ্ছে যে নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকার যদি দীর্ঘদিন ক্ষমতায় থাকার কোনো প্রক্রিয়া শুরু করে বা কোনো সিদ্ধান্ত নেয়, বা ভেতরে যদি কোনো রকমের তাদের সেরকম মনোভাব থাকে, সেটা কোনো ইনফরমেশন বিএনপির কাছে থাকতে পারে, এই বিষয়ে হতে পারে। দ্বিতীয়ত হচ্ছে শুধুমাত্র মুখোমুখি হয়তো তারা আওয়ামী লীগ নির্বাচন আসুক, সকল নির্বাচনের সকল দল নির্বাচন অংশগ্রহণ করুক, জাতীয় সরকার গঠন করবো বা একদম পুরোপুরি একটি গণতান্ত্রিক যে বাংলাদেশ নির্মাণ করতে চাই, এই কথাগুলো হয়তো তারা মুখোমুখি মুখোমুখি বলছে। যখনই সরকারের বিভিন্ন অংশ থেকে হয়তো তাদের বক্তব্যের মধ্যে থেকে এক ধরনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণকে সরকার গুরুত্ব দিচ্ছে, তখনই হয়তো তারা মানে এই ষড়যন্ত্রের কথাটা বলছে। এই বিষয়টাকে আমাকে একদম মানে আমার কাছে আমি জানি না ঠিক স্পেসিফিক কোন ইনফরমেশনটা বা কোন সিদ্ধান্তটার কারণে উনি ষড়যন্ত্র বলেছে, এই তথ্যটা তো আমার কাছে নাই। তবে যদি এরকম হয় যে ডক্টর ইউনূস সাহেবের এই ইন্টারভিউ বা আসিফ নজরুল সাহেবের ইন্টারভিউ কথা, এই কথাগুলোর উপর ভিত্তি করে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের কোনো সম্ভাবনা তৈরি হচ্ছে, এই কথাটার উপর ভিত্তি করে যদি বলে থাকেন, তবে আমি বলবো যে এটা সুস্পষ্ট একটা দ্বিচারিতা। কারণ তারা কখনো কখনো ওপেন সমাবেশে বলে যে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে, এমনকি আওয়ামী লীগও আসতে পারে। আবার হচ্ছে এই ভয়টাও তারা পাচ্ছে, এটা একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে আপনি বললেন যে আইন উপদেষ্টা যে কথাটি বলেছে খুব কারেক্টলি বলেছে, উনি কারেক্টলি বলেছেন, এবং এটাই জনগণ, বাংলাদেশের জনগণের এই মুহূর্তের একমাত্র প্রত্যাশা। সেটি হচ্ছে প্রয়োজনীয় কিছু সংস্কার করে সেটাকে অতি দ্রুত নির্বাচন দেওয়া। এখন রাজনৈতিক দলগুলোর চাপের কথা যেটা আপনি বললেন, সেটি হচ্ছে যে এই মুহূর্তে আমার যেটা মনে হয় যে বাংলাদেশের সকল রাজনৈতিক দল আমরা ন্যূনতম ঐক্যের ভিত্তিতে মানে সব জায়গায় না, এই কারণে বলতে চাই ন্যূনতম ঐক্যের ভিত্তিতে আমরা কিন্তু অন্তর্বর্তী সরকারকে যত ধরনের সহযোগিতা করার দরকার সেই সহযোগিতা করার অঙ্গীকার ব্যক্ত করেছি বাংলাদেশের সকল ক্রিয়াশীল রাজনৈতিক দল, যারা শেখ হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে আমরা আন্দোলন করে আসছি এবং ভোটারবিহীন নির্বাচনের অংশ হইনি। তারা সেই ক্ষেত্রে ওনারা আহ, যদি এটা আমলে নিয়ে থাকে, এটা খুবই একটি মানে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ওনারা নিয়েছে। আর যদি আমলে না নিয়ে থাকে, শুধু বলার জন্যই বলে, তাহলে আমি একটু বলতে চাই রাজনীতি কর্মী হিসাবে, সেটি হচ্ছে যে কোনো অগণতান্ত্রিক সিদ্ধান্তই কিন্তু দীর্ঘায়িত হয় না। 15 বছর অবশ্যই দীর্ঘ সময়। দুঃশাসনে মানে দুঃশাসনের যারা পড়েছিল, যারা শোষিত হয়েছিল, যারা নির্যাতিত হয়েছিল, তাদের জন্য দীর্ঘ সময়, কিন্তু ক্ষমতায় যারা ছিল তাদের জন্য কিন্তু 15 বছর খুব দীর্ঘ সময় না। কাজে জনগণের শক্তির কাছে বা রাজনৈতিক শক্তির কাছে
কোনো ধরনের অগণতান্ত্রিক অন্যায্য সিদ্ধান্ত এগুলো টিকে থাকে না। আমার মনে হয় যে অন্তর্বর্তী সরকারের সেই ধারণাটা পরিষ্কার আছে আর কি। জি লুনানুর, সেটাও আপনাকে বিবেচনা নিবে, ধন্যবাদ। জি জি, আমি সেটাও আসবো বিবেচনা আবারও। নিবে তারা। জি আমি আবারও আসবো আপনার কাছে, আরো কয়েকটি বিষয় আছে আমি একটু আলোচনা করতে চাই আপনাদের সাথে। যে বিষয়টা আমি একটু মাজার মিলন আপনার কাছে আসতে, সেটি হচ্ছে যে সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিকে কেন্দ্র করে যা ঘটছে এটি নিশ্চয়ই আপনি দেখেছেন, এবং এই বিষয়ে আপনাদের মতামতটা জানতে চাবো। এবং আমার যেই প্রশ্নটা এখানে, যদি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা হয়, যদি অন্তর্বর্তীকালীন সরকার করে, অথবা এই বিষয়ে যদি কোনো অগ্রগতি হয়, এক্ষেত্রে ঢাকা কলেজ, ইডেন কলেজ, বাংলা কলেজ সহ বাকিরাও যারা আছে তাদেরও কি আন্দোলনে নামার সম্ভাবনা দেখছেন কিনা? আমি গতকাল এই তিতুমির কলেজের শিক্ষার্থীরা যা করলো, তারপরে আজ আসলে নিজেই মাঠে থাকার সিদ্ধান্ত নিয়েছিলাম, এবং আমি মাঠে ছিলাম আজকে, যদিও তারা আজকে বের হয়নি। আমি পুরো বসে এটা বোঝার চেষ্টা করেছি, ওদের সাথে কথা বলার চেষ্টা করেছি। আর যেটি হয়েছে যে আহ, আমার কাছে মনে হচ্ছে এটি একটি আন্দোলনের মৌসুম চলছে, এবং যে যেখানে যেভাবে পারছে, কোনো যুক্তি থাকুক আর না থাকুক, তারা আসলে তাদের চাওয়ার যুক্তি থাকুক না থাকুক, প্রাপ্তির যুক্তি থাকুক না থাকুক, তারা আসলে আন্দোলনে নামছে এবং যে কোনো কিছু যে কোনো ভাবে আদায় করার একটা চেষ্টায় আছে। এবং যেহেতু এই সরকারটি এসেছে একটি বড় ব্যাপকতর আন্দোলনের মাধ্যমে, সুতরাং এই আন্দোলনের যে অবারিত সুযোগ তৈরি হয়েছে, সেই সুযোগটি আসলে সবাই নিচ্ছে। তিতুমির কলেজের আন্দোলনটি আসলে ব্যক্তিগতভাবে আমার কাছে সেরকমই মনে হয়েছে। তার পেছনে কিছু নিশ্চয়ই যুক্তি আছে। তিতুমির কলেজ ওদের যে দাবি যে ঢাকা উত্তরে একটিও সরকারি বিশ্ববিদ্যালয় নেই, এটি আসলে একটি খোঁড়া যুক্তি। কোথায় বিশ্ববিদ্যালয় থাকতে হবে সেটি নির্ধারণ করে সরকার, এবং সরকারের মানে একটি পর্যায়ে নিশ্চয়ই হচ্ছে দেখে যে কোথায় প্রয়োজনীয়তা রয়েছে, সেটির উপর নির্ভর করবে যে কোথায় বিশ্ববিদ্যালয় হবে, কিভাবে বিশ্ববিদ্যালয় হবে, বিশ্ববিদ্যালয়টি কোন মাত্রায় হবে, সেটার ব্যাপকতা কতটুকু হবে, সেটার আসন সংখ্যা, শিক্ষার্থীর ধরন কেমন হবে, সেই বিশ্ববিদ্যালয়ের চরিত্রটা কেমন হবে, সেটিও আসলে রাষ্ট্র ঠিক করার কথা। ছাত্ররা যদি বলে করেন যে হচ্ছে আমাদের এদিকে বিশ্ববিদ্যালয় বানাতে হবে, দিস ইজ নট এ ম্যাটার অফ জোক। এটা হচ্ছে যে মানে আমার এখন হচ্ছে যে আন্দোলনের মৌসুম চলছে, আমি রাস্তায় নেমে গেলাম, দাবি করে বসলাম এবং সবকিছু পেতে হবে আমার, এটি আসলে গণমানুষকে আহ এটিকে কি বলবো, এক ধরনের বিপদে ফেলে দাবি আদায়ের একটা সুযোগ তৈরি হয়েছে। আমার কাছে মনে হয়েছে পুরো ব্যাপারটি এরকম ভাবে ঘটে গেছে। এবং তারা একটি বলছে যে সেশন জটে পড়ছি, এটা ওটা নানান কথা বলছে। সেশন জটে পড়ছেন সেটা তো আসলে বিশ্ববিদ্যালয়ের ব্যাপার না। বিশ্ববিদ্যালয়ে যে চলমান সংকট রয়েছে, এই যে তারা অধিভুক্ত কলেজ হিসেবে যে সংকটের মুখে পড়েছিল, সেই সংকট থেকে বের হওয়ার পথ তৈরি হওয়া দরকার। সেই পথ নিশ্চয়ই তৈরি করতে হবে, এবং সেটির জন্য নিশ্চয়ই তারা কথা বলতে পারে, এবং সবাই কথা বলবে। যে তারা নিশ্চয়ই হচ্ছে যে 5 বছরের শিক্ষা জীবন নিশ্চয়ই 7 বছর 8 বছর ধরে শেষ করতে পারেন না। সেটির ব্যাপারে অবশ্যই মানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনেক কর্তব্য আছে এবং করণীয় রয়েছে। আমি এর আগে একটি রিপোর্ট করেছিলাম, আমি দেখেছিলাম যে জাতীয় বিশ্ববিদ্যালয় কিভাবে একটি ভয়ঙ্কর দুর্নীতিগ্রস্ত একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। আমাদের এখন কথা বলার সময় হয়েছে আমাদের যে শিক্ষা ব্যবস্থা আছে সেটিকে কিভাবে পাল্টাবো। আমরা আমি আমি আমার রিপোর্টে দেখিয়েছি যে কিভাবে ইউনিয়ন পর্যায় পর্যন্ত কলেজগুলোতে অনার্স মাস্টার্স দেওয়া হয়েছে, এবং সবাই অনার্স মাস্টার্স পাস গ্রাজুয়েট। এবং যখন এই অনার্স মাস্টার্স পাস গ্রাজুয়েটদের কর্মসংস্থানের প্রশ্ন আসে, তখন আমরা বলি কি বাংলার টেসলা হয়েছে, তারা সবাই ওই অটো রিক্সা চালাবে, কর্মসংস্থান হচ্ছে। এই যে শিক্ষা ব্যবস্থা হচ্ছে যে কর্মমুখীনতা নেই, যে শিক্ষা ব্যবস্থা হচ্ছে প্রায়োগিক কোনো ধরনের বাস্তবতা নেই, সেই শিক্ষা দিয়ে আমরা কি করবো সেই প্রশ্নটা কেউ তুলছে না। সবাই বিশ্ববিদ্যালয়ে গ্রাজুয়েট হতে চায়, সবাই বড় বড় ভারী ভারী সার্টিফিকেট পেতে চায়। এই শিক্ষা ব্যবস্থা যে একটা অকার্যকর শিক্ষা ব্যবস্থা, সেটি নিয়ে কেউ এখন পর্যন্ত একটা প্রশ্ন তুলছে না। কারণ এখন যে মানে কি বলে এটাকে, আমরা যদি সহজ করে বলি যে এই অগ্রহণযোগ্য একটি শিক্ষা ব্যবস্থার ভেতর দিয়ে আমরা যে আমাদের ছেলে মেয়েদেরকে বড় করছি, আমরা যে আমাদের ভবিষ্যৎ বিনির্মাণের চেষ্টা করছি, এটি যে একটি মানে কোন শিক্ষা ব্যবস্থা, মানে এটির কি বানাতে চাইছি সেটি আমরা জানি না। আওয়ামী লীগ সরকার আহ, সবাইকে শিক্ষিত করতে চেয়েছেন, সবার হচ্ছে যে জিপিএ 5 কত পায় সেটি দেখানোর জন্য আহ চিঠি পাঠিয়েছে স্কুলগুলোতে যে কোনোভাবেই শিক্ষার্থীদেরকে মার্ক দেওয়া যাবে না, কিছু একটা লিখলেই হবে, সেটি ভুল হোক শুদ্ধ হোক যা খুশি তাই হোক, কিছু একটা লিখলেই তাকে মার্ক দেওয়া হবে। আমরা শিক্ষিত দেখাতে চেয়েছি, আমরা 95%, 98% সবাইকে পাস করানো দেখাচ্ছি, এবং দেখিয়ে আমরা প্রমাণ করতে চেয়েছি যে আমাদের আমাদের মেধার বিস্ফোরণ ঘটেছে। তো ভাই, এই শিক্ষা ব্যবস্থা যে আমাদের দরকার নেই সেটি আসলে কেউ বলছে না। জি সবাই মাজার মিলন, গ্রাজুয়েট। জি আমি আসবো আবার আপনার কাছে। আমি আমি ফাইনালি যেটা বলতে চাচ্ছি যে তিতুমির কলেজের এই অবাস্তব এবং হচ্ছে যে অযৌক্তিক দাবি যদি কোনোভাবে মেনে নেওয়া হয়, কারণ দেশে আর বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন নেই এখন।
দেশে এখন শিক্ষা ব্যবস্থার মৌলিক কাঠামোর পরিবর্তন প্রয়োজন। নতুন কোনো সুযোগ তৈরি করার আগে, নতুন কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে এই জায়গাটা আগে কাজ করা দরকার সরকারের। এবং যে মৌলিক পরিবর্তনগুলোর কথা চিন্তা করা হচ্ছিল, সংস্কার কাঠামোর কথা চিন্তা করা হচ্ছিল, সেই জায়গাগুলোতে হাত দিতে যদি হয়, এখানেও হাত মানে কিছুটা হলেও দিতে হবে। এটি নিয়ে প্রশ্ন তুলতে হবে, এটি নিয়ে মিনিমাম একটি লেভেলের একটি রূপরেখা তৈরি করা দরকার। কারণ আমরা আমাদের জাতিকে কোথায় নিয়ে যাব সেটি যেমন হচ্ছে যে শুধুমাত্র রাজনৈতিক ভাবে ভাবলে হবে না। আমরা আমাদের জাতিকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছি, গত 15 বছরে কতটুকু ঠেলে দিয়েছি সেটা ভাবার দরকার আছে। এবং আমার খুব স্পষ্টভাবে মনে হয় যে তিতুমির কলেজের শিক্ষার্থীদের এই অযৌক্তিক আন্দোলন যদি হচ্ছে যে কোনো সফল পরিণতি পায়, তাহলে অন্যান্য যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে এর থেকে অনেক বড় শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। বরিশালের বিএম কলেজ কত বড় শিক্ষা প্রতিষ্ঠান আমরা জানি। এই 7 কলেজ আছে, 7 কলেজ যদি হচ্ছে যে রাস্তায় নামা শুরু করে, এর বাইরে অনেক বড় বড় কলেজ আছে। সবাই যদি বিশ্ববিদ্যালয় হতে চায়, এত বিশ্ববিদ্যালয় আমার দরকার আছে কিনা সেটি আমাকে ভেবে দেখতে হবে ভাই। এটি খুব সহজভাবে আমার মনে হয়। জি মাজার এবং মিলন তারা রাস্তায় আপনাকে, জি জি ধন্যবাদ মাজার মিলন। আমি আসবো আবার আপনার কাছে। লুনানুর, আপনি যদি আমাকে একটু এই বিষয়টা একটু সংক্ষেপে বলতেন, তারপরে আরো দু একটি বিষয় আমরা একটু আলোচনা করতে চাচ্ছিলাম। তিতুমির কলেজের প্রথমত বিশ্ববিদ্যালয় আমি হতে বলতে চাওয়া। চাইছি সেটি হচ্ছে যে বিশ্ববিদ্যালয়, একটা আজব বিশ্ববিদ্যালয় আমাদের দেশে রয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়, যার কোনো নির্দিষ্ট ক্যাম্পাস নাই, যার কোনো নির্দিষ্ট ইয়ে নাই। বিশ্ববিদ্যালয় ধারণাটাই তো ভিন্ন। সরকারি বিশ্ববিদ্যালয় একটি কলেজের ছাত্র কিভাবে বলে বলে? আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলো তো সরকারি বিশ্ববিদ্যালয় না, আমাদের পাবলিক ইউনিভার্সিটি আর হচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয়, মানে যেটা প্রাইভেট ইউনিভার্সিটি। বিশ্ববিদ্যালয় হচ্ছে একটা বিশ্বজনীন জ্ঞানের আধার, সেখানে একটা উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান। সেখানে হ্যাঁ, মানে আপনি চাকরি কি করবেন, আপনার প্রফেশন কি হবে, আপনি কর্মক্ষেত্রে কতটা দক্ষ হবেন, সেটা তৈরি করার জন্য কিন্তু বিশ্ববিদ্যালয়ে পড়া না। বিশ্ববিদ্যালয় একটা জ্ঞান চর্চার জায়গা। সেই ধারণাটা থেকে আমরা সরে এসেছি এবং আমাদের ছাত্ররা ছাত্রদের সেই মূল্যবোধটা জায়গা থেকে আমাদের ছাত্রদেরকে অনেক দূরে সরিয়ে দেওয়া হয়েছে। প্রয়োজন মতো অঞ্চল অঞ্চল বিবেচনা করে, রাজনীতি বিবেচনা করে, ভোটের হিসাব করে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে, যার সিলেবাস একটি কলেজের মতো, যার সিলেবাস আসলে একটি কোচিং সেন্টারের মতো এরকম আছে। আমি সরি, মানে একদম ওভাবে নিয়ে না। আরেকটি বিষয় যেটা শুরু হয়েছে এই মানে জুলাই আগস্টের গণ আন্দোলনের পরে, যেটি আপনারা দেখলেন যে কয়েকজন ছাত্ররা সচিবালয়ে ঢুকে এসএসসি পরীক্ষার মতো একটি পরীক্ষা তারা মানে বন্ধ করে দিল, অটোপাস হলো। এবং সেখানে যারা আমরা যাদেরকে মানে অগ্রসর মনে করি বা মেধাবী বলি, সেই কলেজগুলো ভিকারুননিসা, অরন্টন, হলি ক্রস, এরা কিন্তু রিট করেছিল, তারা অটো পাস চায় না। কিন্তু কয়েকজন ছাত্রর আন্দোলনের মুখে সরকার এই সিদ্ধান্তটা নিল আর কি। এই যে একটা মব তৈরি হয়েছে, একটা মবতন্ত্র তৈরি হয়েছে আর কি। হ্যাঁ, একটা জমায়েত করে, একটা উত্তেজনা করে, আহ, একটা অন্যায্য দাবিকে আদায় করে নেওয়ার একটা যে প্রক্রিয়া শুরু হয়েছে, আপা, এইটা আপনার খুবই কথার মাঝখানে একটু চমৎকার। কথা বলি আপা। আপা, Yes, আপনাকে একটা তথ্য দেই। আজকে জি। আমি এক শিক্ষার্থীকে জিজ্ঞাসা করেছিলাম, যে এই যে আন্দোলনে যেতে হবে, রাস্তায় নেমে জনদুর্ভোগ তৈরি করে এই দাবি আদায় করতে হবে, এরকম আপনাদের মনে হলো কেন? আপনারা কি আপনাদের বড় ভাইদের সাথে কথা বলেছিলেন? উনি আমাকে হুম। উত্তর দিয়েছেন যে ওই আহ, সাবেক সরকার পতনের পরপরই বিভিন্ন বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানে সমন্বয়করা মত বিনিময় সভা করেছে। সেখানে একজন হুম। সমন্বয়ক গিয়েছিলেন তিতুমির কলেজে। এবং সেখানে তিনি ওদেরকে পরামর্শ দিয়েছেন, না তোমাদের বিশ্ববিদ্যালয় হওয়ার মতো সব ক্যাটাগরি রয়েছে, সবগুলো হচ্ছে হুম। যে মানে তোমরা আসলে বিশ্ববিদ্যালয় হতে পারো। তো যদি করতে চাও তোমরা একটা বড় আন্দোলন করো, আমরা আমাদের পক্ষ থেকে মানে সাপোর্ট দেবো। এক্স্যাক্টলি, আপনি চিন্তা করেন। এক্স্যাক্টলি, এটাই, এটাই সেটা হচ্ছে যে আসলে কি বলবো, 15 বছরের দুঃশাসন, অন্যায্যতা এমন একটা জায়গায় নিয়ে এসেছিল যে আমাদের মূল্যবোধের জায়গাটি এরকম হয়ে গিয়েছে যে আমার যেটা প্রয়োজন সেটাই আমি এখন যে কোনো ভাবে হাসিল করতে চাই। আরেকটি বিষয় হচ্ছে যে একদম ওভাবে নিয়েন না, সেটি হচ্ছে যে এখন যারা তিতুমির কলেজে পড়ছে তারা নিশ্চয়ই বাংলাদেশের কোনো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি, যার কারণে তিতুমির কলেজে পড়ছে বেশিরভাগই, বেশিরভাগই, তাই না? তো আপনি যেহেতু বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার যোগ্যতাটাই অর্জন করতে পারেন নাই, কিন্তু এখন আন্দোলনের মধ্যে দিয়ে রাস্তা আটকে, আমার বাসা একদম মহাখালী রেলগেটের কাছে আর কি, রাউরকেলার জাস্ট অপোজিটে, আমি দেখেছি কালকে যে রাস্তা বন্ধ করে তারা রেল লাইনের উপরে বসে যেভাবে এবং ট্রেনের উপরে হামলা করে যেভাবে দাবি আদায়ের একটা চেষ্টা চালাচ্ছে, আমার মনে হচ্ছে যে এই সব মানে প্রক্রিয়াটা সঠিক না। এবং তারও বাইরে আমার যেটি মনে হচ্ছে সেটি হচ্ছে যে এই অন্তর্বর্তীকালীন সরকারের এই সিদ্ধান্ত নেওয়ার কোনো অধিকার নেই। বিশ্ববিদ্যালয় তৈরি হবে কি হবে না, বা আরেকটা নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হবে কি হবে না, এটা তার কোনো দরকারই নেই। তাকে খুব সুনির্দিষ্ট মানে বিষয় নিয়ে তাকে এখানে, যদিও 90-এর গণ আন্দোলনের মতো এই গণ আন্দোলনের কোনো রূপরেখা ছিল না, তাদের সামনে আমরা কোনো রাজনৈতিক দলগুলো কোনো মানে রোডম্যাপ আমরা দেইনি বা কোনো কার্যতালিকা তাদের ঠিক করে দেওয়ার সুযোগ পাইনি।
কিন্তু তারপরও এই বিষয়গুলো তো বোঝা যায় যে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বের মধ্যে বা তার এখতিয়ারের মধ্যে কি কি পড়ে সেটা। আরেকটি বিষয় হচ্ছে এইভাবে আপনি জামায়াতের এই উত্তেজনাকে বা এই ভাঙচুর করবে সেইটাকে কন্ট্রোল না করে যদি এই বিষয়গুলোকে মেনে নেন, তাহলে এটা আসলে ছড়িয়ে পড়বে যে এটা পরে নিয়ন্ত্রণ করাটা কঠিন হতে পারে। আমার মনে হয় যে তিতুমির কলেজের শিক্ষার্থীদেরকে এই গণতান্ত্রিক মূল্যবোধটা ধারণ করা উচিত এবং বিশ্ববিদ্যালয় সম্পর্কে ধারণা তাদের শিক্ষকদের তাদের শিক্ষার্থীদেরকে দেওয়া উচিত যে বিশ্ববিদ্যালয় বিষয়টা আসলে। জি, লুনানুর, আপনাকে ধন্যবাদ। আমাদের হাতে সময় কম, আমি মাজার মিলন আপনার কাছে একটি বিষয় নিয়ে আসতে চাই। সেটি হচ্ছে যে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এখনো পর্যন্ত ৩ দফায় মোট ১৬৭ জন সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করেছে তথ্য অধিদপ্তর পিআইডি। গত ৭ নভেম্বর সবশেষ ১১৮ জন সাংবাদিকের, এর আগে ২৯ অক্টোবর ২০ জনের, ৩ নভেম্বর আরও ২৯ জনের কার্ড বাতিল করা হয়েছে। এই বিষয়টি আসলে আমি আরেকটু ছোট করে বলে নিই যে প্রধান উপদেষ্টা যে উপপ্রেস সচিব আজাদ মজুমদার তিনি বলেছেন যে পিআইডি অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল হওয়া যেসব সাংবাদিক মনে করছেন তাদের প্রতি অবিচার হয়েছে, তারা আবেদন করতে পারেন, যাচাই বাছাই করে তা দেখা হবে। এই যে ১৬৭ জনের অ্যাক্রিডিটেশন বাতিল করা হলো, এটা আসলে কি বলছেন তারা, কারণটা কি? ভাই প্রথমেই বলে নেই, পুরো বিষয়টি হচ্ছে যে আমার কাছে ক্ষমতা আছে, আমি করে দিলাম। এবং তারপরে এই যে উনি যে যেটি আসলে বললেন যে হচ্ছে যে কেউ যদি মনে করে যে তার সাথে অন্যায় হয়েছে, তাহলে তিনি আবেদন করলে তারা দেখবেন। ভাই, আপনি দুদিন ধরে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব হয়েছেন, আর একজন ৪০ বছর ধরে সাংবাদিকতা করছেন, তাকে আপনি অন্যায্যভাবে তার অ্যাক্রেডিটেশন বাতিল করে এখন আপনি বলছেন আপনার কাছে আবেদন করতে? এটা হচ্ছে যে অধ্যত্ত। না, কিন্তু তারা কারণটা কি বলছেন যে এই কারণে? আমি বলি, আমি নিশ্চিতভাবে স্বীকার করি আমরা সাংবাদিকরা গত ১৫ বছর ধরে কিংবা আরো বেশি সময় ধরে হয়তোবা আমরা সুনির্দিষ্টভাবে আমাদের দায়িত্ব পালন করতে পারিনি। আমরা অনেকেই করিনি, অনেকে করতে চাইনি, অনেকে করতে পারেনি। এটি স্বীকার করে নিচ্ছি। এটি স্বীকার করে নেওয়ার মধ্যে কোনো গ্লানি আমি দেখি না। কারণ আমরা দিন শেষে গণমাধ্যম কর্মীরা আসলে চাকরি করি, এটি বাস্তবতা। এবং এই চাকরি রাখতে গিয়ে আমাকে কিংবা আরো অনেককেই অনেক সময় পক্ষপাতিত্ব করতে হয়, সরকারের ভাষ্যকে নিজের ভাষ্য কিংবা জনগণের ভাষ্য হিসেবে তুলে ধরতে হয়, অনেক অন্যায়গুলোকে মুখ বুঝে সেগুলোকে ন্যায় হিসেবে চালিয়ে দিতে হয়েছে। এটি স্বীকার করার মধ্যে কোনো গ্লানি নেই। এবং অনেকেই ডেলিভারেটলি সেটি করেছেন, সরকারের মানে হাত হয়ে গিয়েছিলেন, সরকারের মুখ হয়ে গিয়েছিলেন, সরকারের অন্যায়গুলোকে স্ট্যাবলিশ করার জন্য তারা কাজ করেছেন। এটি সত্যি। এই এটি অসত্য না। এবং তাদের সাংবাদিকতা করার অধিকার কতটুকু রয়েছে সেটি নিয়েও আমরা প্রশ্ন তুলতেই চাই, আমি নিজেও তুলতে চাই। কিন্তু কেউ আপনাকে একটা লিস্ট ধরিয়ে দিয়েছে যে ১৬৭ জনের আপনারা অ্যাক্রিডিটেশন বাতিল করে দেন, আপনি কোনো যাচাই বাছাই না করে দুম করে ১৬৭ জনের প্রেস অ্যাক্রিডিটেশন বাতিল করে দেবেন, আর তারপরে বলবেন যে কেউ যদি অন্যায্য হয়ে থাকে তাহলে আমাদের কাছে আবেদন করেন। এটি আসলে ধৃষ্টতা, এটা হচ্ছে ক্ষমতার ধৃষ্টতা। আওয়ামী লীগও করেছে এটা। এগুলো করা যাবে না। গণমাধ্যম সবসময় রাষ্ট্রের সহযোগী, সরকারের সহযোগী। এই সহযোগীদের দৃষ্টিভঙ্গিটা একটুখানি দেখতে হবে। আমি জানি না যে আমি গণমাধ্যম কর্মী বলতেই হয়তো বা আমার বেশি লেগেছে কিংবা আমি এখানে আরো বোল্ডলি কথা বলছি, কিন্তু দিন শেষে এটা আসলে রাজনীতিবিদ থেকে শুরু করে সবাইকেই যেমন সহযোগী হতে হবে। এটি তো নিশ্চিতভাবেই আমরা বলতে পারি যে গণমাধ্যম গত ১৫ বছর ধরে তার ভূমিকা পালন করতে পারে নাই বলেই আওয়ামী লীগ এত আগ্রাসী হয়ে উঠতে পেরেছিল, এতখানি দানবীয় চেহারা পেয়েছিল। এটা তো আমরা, তার মানে গণমাধ্যমের দরকার আছে। গণমাধ্যম যদি সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করতে পারতো তাহলে হয়তোবা আওয়ামী লীগ এতটা আগ্রাসী হয়ে উঠতে পারতো না, না। কিন্তু মাজার মিলন, আমার প্রশ্নটা যেটা সেগুলো তো অবশ্যই সাংবাদিককে সেভাবে দেখানো হয়, তাহলে তো আসলে কিংবা প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড আমার হাতে আছে, আমি বাতিল করে দিলাম, কিংবা এটা আমার হাতে আছে, ওটা আমার হাতে আছে, আমি বাতিল করে দিলাম, কিংবা তাকে অ্যারেস্ট করালাম, তার নামে মামলা করলাম, নানান কেচ্ছা কাহিনী আছে। তো তাহলে তো আসলে আওয়ামী লীগের থেকে আসলে চরিত্র আমার কোন দিক থেকে ভালো সেটি নিয়ে আমি প্রশ্ন তুলতে পারি। আমি এই যেটি হওয়া প্রশ্নই দরকার করতে ছিল যাচ্ছি। ১৬৭ জনের যে বাতিল করা হলো, স্পেসিফিক তাদের বিরুদ্ধে আসলে মানে অভিযোগ অথবা অনাপত্তির জায়গাটা কোথায়, আসলে কেন বাতিল করা হলো? অনাপত্তির জায়গা তৈরি হয়েছে যে তারা আওয়ামী লীগের সময়ে সরাসরি আওয়ামী লীগের দোসর হিসেবে কাজ করেছে, গণমাধ্যমগুলোকে আর আওয়ামী লীগের অন্যায়গুলোকে তারা শুধুমাত্র সাপোর্ট করে যায়নি, সেগুলোকে হচ্ছে যে জনগণের সামনে এমন ভাবে দেখিয়েছে যে আওয়ামী লীগ দিন শেষে মানে আওয়ামী লীগের শক্তির পূজারি হয়নি, আওয়ামী লীগের এই যে দানব হয়ে ওঠা, দানবের হাত পা হিসেবে কাজ করেছে কিংবা মুখ হিসেবে কাজ করেছে। সেটি সেই জায়গা থেকে হয়তো বা করা হয়েছে। এটি আসলে এটিকে কি বলবো, এটি হচ্ছে সুইপিং কমেন্টস
আমরা যেগুলো বলি সুইপিং ডিসিশন যেগুলো বলি, সেরকম একটা সুইপিং ডিসিশন হয়েছে যে আমার কাছে একটা তালিকা আছে, কেউ বা কারা দিয়েছে। আমরা তো পেশাগতভাবে জানি যে হচ্ছে যে সাংবাদিকদের একে অপরের পেছনে লেগে থাকে রাজনৈতিক কারণে কিংবা অন্যান্য স্বার্থগত কারণে। তো জি এমন কোন একটা লিস্ট এসেছে, আমার হাতে ক্ষমতা ছিল, আমি বাতিল করে দিয়েছি। এবং এখন বলছি যে কেউ কারোর সঙ্গে যদি অন্যায় হয়ে থাকে তাহলে আবেদন করুন। জি মাজার মিলন, দিস ইজ কমপ্লিটলি আ জোক। জি মাজার মিলন, আমাদের সময় আসলে শেষ, আমরা অতিরিক্ত সময় আলোচনা করছি, নিশ্চয়ই এটি নিয়ে আরো বিস্তারিত আলোচনা করা যাবে অন্য কোনো সময়। এবং লুনা নূর, আপনাকে অনেক ধন্যবাদ। মাজার মিলন ভাই, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি আজকে যুক্ত হওয়ার জন্য। নিশ্চয়ই অন্য কোনো দিন আবারও কথা হবে। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আজ এই পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।